যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। যার ছবি মনে কে যায়। বিকেল ৪টা, পিছলা রাস্তায় গাড়ি ছুটে জমেছে। গাড়ির জানালা খোলা। খোলা জানালা দিয়ে বাহিরে তাকিয়ে চারিদিকে পরিবেশ উপভোগ করছে ২৭ বছরের যুবক। এই রাস্তাঘাট যুবকটির সব চেনা, খুব ভালো করেই চেনা। অনেকটা বদলে গেছে এই রাস্তাঘাট। যুবকটি হঠাৎ করে তাচ্ছিল্য হাসল। এই শহরটার কাছ থেকে একসময় অনেক কিছু পেয়েছে, অনেক বেশি কিছুই পেয়েছিল। আপন মানুষদের চিনতে পেরেছিল সে। যুবকটি তাচ্ছিল্য হাসিতে বলল, ওগো প্রিয় শহর, একসময় তো সব কেড়ে নিয়েছিলে, আর কি কাটতে চাও? আবার আসছি তোমার শহর, তবে এবার আমি পুরো নিঃস্ব, পুরোই নিঃস্ব। খানবাড়িতে এই তুমুল আয়োজন চলছে। পুরো বাড়ি যেন আজ উৎসব মুখর। সবার মুখে প্রাণবন্ত হাসি। খানবাড়ির বড় ছেলে আহনাফ খান দীর্ঘ ৭ বছর পর দেশে ফিরছে। মা চাচিরা মিলে আহনাফের পছন্দের খাবার রান্না করছে। একটা দোতলা বাড়ির সামনেই গাড়ি থামলো। গাড়ি থেকে নামলো শ্যামবর্ণের এক যুবক। ধীর পায়ে বাড়ির ভিতরে ঢুকলো। চেনা বাড়ি আজ তার কাছে অচেনা লাগছে। কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির সঙ্গে। এগুলো এখন শুধুই অতীত। অতীত বড্ড পোড়ায় অতীত বড্ড পোড়ায় ক্ষতবিক্ষত করে দেয় সারা শরীর। যুবকটি দীর্ঘশ্বাস ফেলল। আস্তে ধীরে এগিয়ে গেল দরজার কাছে। দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপল। দরজা খুলে দিল মাঝবয়সী এক লোক। দরজা দাঁড়ানো যুবকটিকে দেখে তার মুখে হাসি ফুটে উঠল। লোকটি অস্ফুট স্বরে বলল, আনাপ বাবা। আহনাফের মুখেও হাসি ফুটে উঠল, প্রাণবন্ত হাসি। সে এগিয়ে গিয়ে বলল, কেমন আছো করিম চাচা? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? বলতে বলতে লোকটা কেটে দিল। করিম চাচা এবারই পুরাতন কাজের লোক। অনেক বছর ধরে সে এ বাড়িতে কাজ করে। এখন খানবাড়ির একজন সদস্য হয়ে গিয়েছে। আনব জিজ্ঞেস করলো। খাচ্ছ কেন চাচা? লোকটা কিছু বলল না, চোখের পানি মুছিয়ে বলল, ভিতরে আসো বাবা। আহনাফ মুচকি হাসলেও এ মানুষটা যে তাকে মাত্রাধিক ভালোবাসে। জেসমিন বেগম হন্তদন্ত পায়ে ছুটে এলো। বাড়ির ছেলে চলে এসেছে সে খবর পেয়েই এত তাড়াহুড়া। সে আহনাফের কাছে গিয়ে শুধালো, কেমন আছিস বাবা? আমি ভালো আছি, তুমি কেমন আছো মেঝুমা? কথাটা বলে আহনাফ জেসমিন বেগমের দিকে ভালো করে তাকায়। জেসমিন বেগমের চোখে পানি দেখে তার বুকটা মোচড় দিয়ে ওঠে। এই মানুষটার চোখে পানি সে একদম সহ্য করতে পারে না। মানুষটাকে যে সে মানুষটাকে যে সে খুব ভালোবাসে। আহনাফ ধীর পায়ে এগিয়ে যায় তার মেছো মায়ের কাছে। তার চোখের পানি মুছিয়ে দিয়ে শুধায়, কাঁদছো কেন মেঝুমা? আমি তো চলে এসেছি। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে মুখে আঁচল দিয়ে কাঁদছে মিনা বেগম। এত বছর পর ছেলেকে দেখে তার পা যেন চলছেই না। এতগুলো বছর ছেলেটা তার সাথে একবারও কথা বলেনি। দোষটা তো তাদেরই। তার ছেলের যে অভিমান হয়েছে, খুব অভিমান হয়েছে। মিনা বেগম ধীর পায়ে এগিয়ে গেলেন ছেলের কাছে। ছেলের দুগালে আদরে হাত রাখেন। তার কণ্ঠনালী কাঁপছে। কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কেমন আছিস? আহনাফ মায়ের দিকে তাকায়। পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিয়ে বলে, যেমন চেয়েছিলেন সেরকম আছি। মিনা বেগম কান্নামাখা কণ্ঠে জিজ্ঞেস করে, এখনো রেগে আছিস? রাগ করবো কেন মিসেস খান?
রাগ তো করে আপন মানুষের ওপর। আপনি কি আমার আপন মানুষ? মিনা বেগম অবাক দৃষ্টিতে ছেলের দিকে তাকায়। যে ছেলের কাছে একসময় নিজের মা ছিল প্রাণ, আজ সে ছেলে কিনা জিজ্ঞেস করছে, আপনি কি আমার আপন মানুষ? মিনা বেগমের কান্নার বাঁধ ভাঙে। জেসমিন বেগম ধমক দিয়ে উঠলেন আহনাফকে। এসব কি ধরনের কথা? বড় আপা তোমার মা, তার সাথে এভাবে কথা বলছো কেন? আহনাফ তাচ্ছিল হাসলেও মিনা বেগমের দিকে তাকিয়ে বলল, উনি মা। তারপর হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। মিনা বেগম আঁচলে মুখ থেকে কেঁদে উঠে আর বিলাপ করতে শুরু করে। এসব তার অন্যায়ের ফল। এত সহজে কি মাপ পাওয়া যাবে? ছাদের রেলিংয়ে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে আছে এক নারী, হয়তো পরিবেশটা উপভোগ করছে। জ্যোৎস্না রাত, চাঁদের আলো ঠিকরে পড়ছে চারিদিকে, আকাশ জুড়ে রয়েছে তারাদের মেলা। নারীটি এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে, হয়তো নিজের 22 বছরের জীবনের হিসাব নিকাশ করছে। নারীটির কোমর পর্যন্ত চুলগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। নারীটি যখন নিজের ভাবনায় মগ্ন, ঠিক সেই সময় আহনাফ ছাদে আসলো। সেখানে নারীটির ছায়া দেখে জিজ্ঞেস করলো। কে এখানে? মেয়েটি কিছু বলল না, হয়তো এখনো নিজের ভাবনায় মশগুল। আহনাফ আবার জিজ্ঞেস করলো। কে? কথা বলছেন না কেন? মেয়েটি এবার পেছন ফিরে চাইলো, আহনাফের দিকে তাকিয়ে বলল, আমি আনরিকা। আহনাফ অবাক চোখে তাকিয়ে রইল তার সামনে দাঁড়ানো মেয়েটির দিকে। আহনাফ ভাবছে তার সামনে দাঁড়ানো মেয়েটি আরুণিকা, এটা হতেই পারে না। সেই 15 বছরের কিশোরী মেয়েটা আজ পরিপূর্ণ নারী। মেয়েটির চেহারায় এখন আর কোনো কিশোরীর ছাপ নেই। আহনাফ কণ্ঠটা একটু খাতে নামিয়ে বলল। আরু পাখি? সামনে দাঁড়ানো মেয়েটা সামান্য হাসলো হয়তো, খুব স্বাভাবিক কিন্তু ভরাট কণ্ঠে বলল। অরু পাখি নয়, শুধুই অরুণিকা। আহনাফ অবাক হলো, অবাক কণ্ঠে বলল। আমি তো তোকে আরু পাখি বলেই ডাকি। আরুণিকা শব্দ করে হাসলো। সময়ের সাথে সাথে মানুষের অভ্যাস পরিবর্তন হয়। 7টা বছর কম নয় আরব ভাইয়া। আরুণিকার কণ্ঠে প্রগাঢ় অভিমানের ছাপ। অভিমানী কণ্ঠেই বলল। এত বছরে যখন কিশোরী আরু পাখির কথা মনে নেই, তাহলে এখন এই যুবতী অরুণিকার কথা মনে রাখতে হবে না আরব ভাই? কথাটা বলে আরুণিকা ব্যস্ত পায়ে ছাদ থেকে নেমে গেল। পেছনে রেখে গেল এক বিস্মিত হওয়া মানবকে, যে মানব আরুণিকার প্রত্যেকটা কথাই বিস্মিত হয়েছে। খানবাড়ির সকলের নাস্তার টেবিলে আজ জমজমাট আয়োজন। খানবাড়ির বড় ছেলে বাড়িতে আসাই হয়েছে হরেক রকমের খাবারের আয়োজন। বেশিরভাগ খাবারই আহনাফের পছন্দ। খাবার টেবিল জুড়ে রয়েছে সবার হইচই। খাবার টেবিলে এক পাশে রয়েছে আয়েশা, রাইসা আর আহনাফ, আর অন্য পাশে রয়েছে জুনাইদ, আরুণিকা আর আসমা বেগম। খাবার পরিবেশন করছে মিনা বেগম আর জেসমিন বেগম। জেসমিন বেগম হঠাৎ এসে আহনাফকে মাছের মাথাটা দেয়। আহনাফ বলে। কি করছো মেজমা? মাছের মাথাটা তো সবসময় আরু খায়। জেসমিন বেগম বলল। ও তো সবসময় খায়, আজ না হয় তুই খা। না রে মেজো, সবসময় মাছের মাথা আরুর জন্য বরাদ্দ থাকে। আজও আরুই মাছের মাথাটা খাক না। আরুণিকা হতাশার শ্বাস ফেলে বলল। বড় মা, আমি খাবো না মাছের মাথা। আহনাফ শীতল চোখে তাকায় আরুণিকার দিকে। এটা কি সেই আরুণিকা যে একসময় মাছের মাথা খাবার জন্য পুরো বাড়ি মাথায় নিত? এতটা বদল একটা মানুষের মধ্যে, এটা কি কোনোভাবেই সম্ভব? আহনাফ ধীর কণ্ঠে জিজ্ঞেস করল। তোর তো মাছের মাথা পছন্দ, তাহলে খাবি না কেন? আরুণিকা আহনাফের দিকে তাকিয়ে উত্তর দিল। জানেন তো আনব ভাই, মাঝে মাঝে আমাদের পুরনো কিছু বদঅভ্যাস পরিবর্তন করতে হয়। সব জায়গায় সব অভ্যাস প্রয়োগ করতে নেই। খুব বড় বড় কথা বলতে শিখেছিস। আরুণিকা তাচ্ছিল হাসল, মুখে আর কিছু বলল না। রাইসা হঠাৎ সকলের মাঝেই বলে উঠল। ভাইয়া, আরুপি শুধু মুখেই বড় বড় কথা বলে আর বড় হওয়ার ভান করে। আসলে আরুপি এখনো আমার মতো ছোট একটা মেয়ে। আহনাফ অবাক হওয়ার ভান করে বলল। তোর আরুপি এখনো ছোট, সেটা বুঝলে কেমন? আর সে বড় হওয়ার ভান এইটা করে কেন? রাইসা হয়তো আহনাফের কথায় উৎসাহ পেল। অতি উৎসাহ কণ্ঠে সে বলল। জানো ভাইয়া,
আরুপি সেদিনও আমার সাথে টিভির রিমোট নিয়ে মারামারি করেছে। তুমি বলো তো, বড়রা কেউ টিভির রিমোট নিয়ে মারামারি করে? না রাইসা সোনা, বড়রা কেউ টিভির রিমোট নিয়ে মারামারি করে না। এটা তোমার আরুপির অন্যায়, মস্ত বড় অন্যায়। আরুনিকা চোখ রাঙিয়ে তাকালো রাইসার দিকে, যেন চোখ দিয়ে বলে দিচ্ছে, একবার একা পাই, দেখাবো মজা। রাইসা আরুনিকার তাকানো উপেক্ষা করে বলল। সেটাই ভাইয়া, এটা তো অনেক বড় অন্যায়। সকলের সমস্বরে বলল, হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেক বড় অন্যায়। আহনাফ হাসলো। তা তোমার আরুপি বড় হওয়ার ভান কেন করে? বড় হলেতে কেউ বকে না, তাই আরুপি বড় হওয়ার ভান করে। দেখো না, আমাকে সবাই বকে। খাবার টেবিল জুড়ে বয়ে গেল একরাশ খুশি ঝিলিক। কে জানে এই খুশির ভেতরে রয়েছে একরাশ বিষণ্ণতা। ব্যাগ থেকে খুচরো টাকা বের করে রিক্সাওয়ালাকে দিল আয়শা। রাস্তায় লোকজনের যাতায়াত কম, পথচারী এক দুজন ছাড়া দূর দূরান্তে কাউকে দেখাই যাচ্ছে না। আয়শা উল্টো ঘুরে হাঁটা শুরু করলো। হঠাৎ কোথা থেকে একটা বাইক এসে আয়শার হাত থেকে ব্যাগটা নিয়ে নেয়। আয়শা চিৎকার করে ওঠে। আরে আরে, আমার ব্যাগ! ব্যাগের ভিতর আয়শার জরুরি কিছু কাগজ ছিল। এখন কাগজগুলো কোথায় পাবে, তাই আয়শা কান্না করে দেয়। ঠিক তখনই আরেকটা বাইক এসে তার সামনে দাঁড়ালো। আয়শা ব্যাগ খুলে দেখলো সব ঠিক আছে। আয়শা মাথা নাড়িয়ে জবাব দিল। সাথে সাথে সামনে দাঁড়ানো আগন্তুক বাইক নিয়ে চলে গেল। আয়শা সেদিক পানে তাকিয়ে বলল, ইস, লোকটার নামটাও জানা হয় নাই, আর একটা ধন্যবাদও জানালাম না। ছোটখাটো পার্কের এই জায়গাটা সবচেয়ে নিরিবিলি। মানুষজন এখানে তেমন কেউ আসে না। সেখানে আসলেও মায়া নামক মেয়েটি দেখতে শ্যামলা, কিন্তু চেহারায় রয়েছে একটা মায়া মায়া ভাব। দেখতে আহামরি সুন্দরী না হলেও যে কেউ তার প্রেমে পড়বে নির্দ্বিধায়। মায়া গিয়ে বসলো সেখানে একটা বেঞ্চে, কাঁধের ব্যাগ রেখে দিল পাশে। 1 ঘন্টা যাবৎ অপেক্ষা করছে কারোর জন্য। পানির বোতল হাতে নিয়ে পানি খেলো। ঠিক তখনই তার সামনে দাঁড়ালো সুদর্শন একটা ছেলে। মহারানী, খুব কি বেশি দেরি করে ফেলেছি? মায়া চোখ তুলে সামনে দাঁড়ানো আগন্তুকের দিকে তাকালো। সামান্য হেসে বলল, না, তেমন দেরি হয়নি। তোমার কি আমার ওপর কখনো রাগ হয় না? মায়া কৌতূহল চোখে তাকিয়ে বলল, ওমা, রাগ হবে কেন? আমি তোমাকে ঠিকভাবে সময় দিতে পারি না, তাই না? মায়া দুই দিকে মাথা নেড়ে বলল, না, একদমই রাগ হয় না। তুমি আমায় হাজারো ব্যস্ততার মাঝে প্রতিদিন সময় দাও, তাতেই হবে আমার। এসব কথা আর একবারও বলবে না জুনাইদ। জুনায়েদ মুগ্ধ চোখে তাকিয়ে থাকে তার প্রেয়সীর দিকে। জুনায়েদ ঠোঁটের কোণে হাসি এনে বলে, তোমাকে পেয়ে আমি ধন্য মহারানী। নিশ্চয়ই আমার কোনো ভালো কাজের ফল হিসেবে আমি তোমায় পেয়েছি। হইছে, আর বলতে হবে না। জুনায়েদ মুগ্ধ চোখে তাকিয়ে রইল তার সামনে বসা নারীটির দিকে। এই নারীটি তার একমাত্র, তার ব্যক্তিগত। মায়ের দিকে তাকিয়ে বলল, ভালোবাসি মায়া, তোমার ঠোঁটের ওই হাসির জন্য জান লুটিয়েও দিতেও প্রস্তুত। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ততায় কাটে আহনাফে। সে আমেরিকায় নিজে ব্যবসা করত। সেই কোম্পানির একটা শাখা সেখানে স্থানান্তর করেছে। এখানে কোম্পানি চালাবে আহনাফ, আর সেখানে একটা তার ম্যানেজার। শাখাটা নতুন খুলেছে বলেই তার এত ব্যস্ততা। বাড়ির কাউকে ঠিক করে সময় দিতে পারছে না। আজ তাই সে অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছে বাড়ির সবাইকে সময় দিবে বলে। বাড়িতে ফিরে এসে দেখলো আরুমিকা আর রাইসা বসে টিভি দেখছে। আহনাফ সোফায় গাটা এলিয়ে দিয়ে বলল, আরু, যা তো আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়। আরুনিকা চোখ তুলে তাকালো আহনাফের দিকে। আহনাফ শরীরে ক্লান্তের ছাপ স্পষ্ট। আরুনিকা দেখেও দেখল না। সে রাইসাকে বলল, রাইসা, আনাফ ভাইয়ের জন্য 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়। রাইসা মুখ ভেঙালো। আমি পারবো না আরুপি, তুমি যাও। আরুনিকা চোখ রাঙালো। নিয়ে আয় না সোনা। এই নিয়ে রাইসা মুখ ফুটে কিছু বলার আগে মুখ হলো আহনাফ। থাক, তোদের কাউকে যেতে হবে না, আমি নিজেই যাচ্ছি। আহনাফের শুকনো মুখ দেখে মায়া হলো আরুনিকার। সে ব্যস্ত পায়ে এগিয়ে গেল পানি আনতে। এক গ্লাস ঠান্ডা পানি এনে আহনাফের কাছে দিয়ে বলল, আনাফ ভাই, এটা খেয়ে নিন। আহনাফ তাকিয়ে রইল তার সামনে দাঁড়ানো নাইটির দিকে। এত বদল একটা মানুষের মধ্যে সেই চঞ্চল মেয়েটা আর চঞ্চল নেই, পুরোটাই বদলে গেছে। বড় হওয়ার এক নিদারুণ প্রতিজ্ঞার সামনে দাঁড়ানো
নাইটির মধ্যে। আহনাফ হতাশার শ্বাস ফেলল। আহনাফের ভাবনার মাঝখানে রাইসা চিৎকার করে উঠল। আব্বু, রাইসা চিৎকার শুনে সকলে দরজার দিকে তাকালো। দরজায় দাঁড়ানো দরজায় দাঁড়ানো আলতাফ আর আরিফ। রাইসা দৌড়ে গেল, চিৎকার করে বলল। বড় আব্বু আম্মু। আলতাফ এগিয়ে এসে জড়িয়ে ধরল রাইসাকে, মাথায় হাত বুলিয়ে বলল। এভাবে দৌড়াদৌড়ি করে না মামুনি, পড়ে যাবে তো। আমি পড়বো না বড় আব্বু, জানো তো ভাইয়া এসেছে। ভাইয়া খুব 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 ভালো, আমায় খুব আদর করে। তাই নাকি মামুনি? তা কোথায় তোমার ভাইয়া? ও তো সোফায় বসে আছে। আলতাফ আর আরিফ এগিয়ে গেল আহনাফের কাছে। আরিফ আহনাফকে জড়িয়ে ধরে বলল। আহনাফ, কি অবস্থা মাইশান? এই তো ভালো ছোট আব্বু, তোমার কি অবস্থা? আমারও ভালো। হাসল। আলতাফ এগিয়ে গেল আহনাফের কাছে। আহনাফকে জড়িয়ে ধরতে গেলে আহনাফ সদর্পে নিজেকে সরিয়ে নেয়। আলতাফ অবাক হয়। অবাক হওয়া দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলের দিকে। আলতাফ শুধালো। হলো নাম সরে যাচ্ছ কেন? আপনি আমায় জড়িয়ে ধরছেন কেন? কে আপনি? আলতাফ অবাক কণ্ঠে বলে। কি বলছে এসব? আমি তোমার বাবা, তোমাকে জড়িয়ে ধরার রাইট আমার আছে। আহনাফ শান্ত কিন্তু কঠিন কণ্ঠে বলে। বাবা? কে বাবা? আমার কোনো বাবা মানি। একটা রাস্তার ছেলেকে ছেলে বলতে আপনার রুচিতে বাঁধছে না? মিনা বেগম আর জেসমিন বেগম রান্নাঘর থেকে দৌড়ে আসে আহনাফের চিৎকার শুনে। মিনা বেগম মেয়েকে ধমক দিয়ে বলে। এসব কি কথা বলছিস নিজের বাবাকে? ভুলে যাস না উনি তোর বাবা। সম্মান দিতে না পারলেও অসম্মান করিস না। আহনাফ শান্ত চোখে আলতাফ আর মিনার দিকে তাকায়, কণ্ঠটা একটু নরম করে বলে। তা কি করেছেন আপনাদের ছেলের জন্য? বলেন কি কি করেছেন? মিনা শূন্য দৃষ্টিতে তাকায় আহনাফের দিকে, কান্না ভেজা কণ্ঠে বলে। আমরা কি তোর জন্য এ যাবৎ কিছুই করিনি? আমার তো মনে হয় না মিসেস খান। জেসমিন বেগম খেপে গেলেন। আহনাফকে শাসনের ভঙ্গিতে বলে। উনি তোর মা হয়, মাকে কি সব বলে ডাকিস? আহনাফ চিৎকার করে উঠল। মা? কিসের মা? কোথায় ছিল ওনার এই মাতৃত্ববোধ যখন বিনা অপরাধে আমাকে অপরাধী করা হয়েছিল? মা বাবা নামক এই মানুষগুলো যখন বাইরের মানুষের কথা শুনে নিজের ছেলেকে অবিশ্বাস করে, তখন কোথায় ছিল এই ভালোবাসা? ওনারা মা বাবা হওয়ার যোগ্যই না। টুকু বলে আহনাফ জোরে শ্বাস নিল। কিছুক্ষণ তাকিয়ে তাচ্ছিল স্বরে বলল। ও, আমি তো ভুল বললাম। কিসের বাবা মা? আমি তো রাস্তার ছেলে। ঠিকই তো রাস্তার ছেলেকে বিশ্বাস করবে। পরপর জেসমিন বেগমের দিকে এগিয়ে গেল আহনাফ। জেসমিনের কাঁধে হাত রেখে বলল। শুধুমাত্র এই মানুষটা আমায় বিশ্বাস করেছিল, আবার এক কথায় বিশ্বাস করে নিয়েছিল। আমি ওই রকম একটা কাজ করতে পারি না, কোনোভাবেই করতে পারি না। মিনাও আলতাফের দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে বলে। একবার কি ক্ষমা করা যায় না বাবা? আলতাফ এগিয়ে গেল আহনাফের কাছে, নিরুপায় কণ্ঠে বলে। তখন সব প্রমাণ তোমার বিরুদ্ধে ছিল, তাই তো আমরা তোমার বিশ্বাস করিনি। আহনাফ শব্দ করে হেসে উঠে নিরাশভারী কণ্ঠে বলে। প্রমাণ? কিসের প্রমাণ? নিজের মানুষকে বিশ্বাস করতে প্রমাণ লাগে? তাহলে কিসের নিজের মানুষ হলাম? তার রাশভারী কণ্ঠে কেঁপে উঠল সবাই। মিনা বেগমের চোখে জলের ফোয়ারা। সে অশ্রু ভরা কণ্ঠে বলে। আহনাফ শান্ত চোখে তাকিয়ে বলে। আমি এখন একা থাকতে চাই, আমাকে একা থাকতে দাও। আহনাফ ধীর পায়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে। তার পা যেন চলছেই না। বুকের ভিতর প্রচুর কষ্ট হচ্ছে, হৃদয়টা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এ যেন অসহ্যকর যন্ত্রণা। পুরোটা ঘর অন্ধকার করে বসে আছে মিনা। ছেলের কথাগুলো আজ তাকে খুব কষ্ট দিয়েছে। এতগুলো বছর যে ছেলেকে নিজের বুক দিয়ে আগলে রেখেছে, আজ সে ছেলে তার মা বলেই স্বীকার করছে না। তার চোখের পানিগুলো আজ কোনো বারণ শুনছে না। হৃদয় পোড়া যন্ত্রণা হচ্ছে। চোখের সামনে আহনাফের ছোটবেলার স্মৃতিগুলো বারবার ভেসে আসছে। আজ আহনাফের কথাগুলো তীরের মতো বিচ্ছে তার বুকে। কে ভাবছো এ তো তুমি? মিনা চোখের পানি মুছে আলতাফের দিকে তাকায়। তার দিকে তাকিয়ে বলে। কই কিছু না তো। না, আমি তোমাকে ভালো করে চিনি, তাই মিথ্যা বলো না। মিনা স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে ওঠে। কেন এরকম হলো আলতাফ? আমাদের সাথে কেন এমন হলো? আমাদের সুখের সংসারে কার নজর পড়ছিল যে সব শেষ হয়ে গেল? আলতাফ মিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে। সব ঠিক হয়ে যাবে মিনা। আর কবে ঠিক হবে?
সাতটা বছর ধরে ছেলের মুখে মা ডাক শুনতে পায় না। এটা কি কম শাস্তি ছিল আমার ভুলের? আর কত শাস্তি পেতে হবে বলো? আর কত? আলতাফ হতাশার শ্বাস ফেলল। মিনা আবারও বলল, আমি মারা গেলে আমাকে ক্ষমা করবে, তাই না? আলতাফ মৃদু ধমক দিয়ে বলে, এসব কথা আরেকবারও বলবে না। আহনাফ একদিন না একদিন আমাদের ক্ষমা করবে। মিনা কান্না জড়িত কণ্ঠে বলে। সে দিনটা যেন তাড়াতাড়ি হয়। কিছুক্ষণ নীরবতার পর মিনা কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে আলতাফের বুকে। আলতাফ মিনাকে ঠিকভাবে শুইয়ে দেয়। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সব যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। বাহিরে ঝড়ের তাণ্ডব চলছে। বাতাসের তালে তালে মেতে উঠছে পুরো পৃথিবী। মেঘের গুরুম গুরুম শব্দ শোনা যাচ্ছে। বৃষ্টির ফোঁটায় ফোঁটায় মিলেই যাচ্ছে সকল বিষণ্ণতা। কত মানুষের কত দীর্ঘশ্বাস জড়িয়ে আছে এই বৃষ্টির সাথে। কারো না পাওয়ার যন্ত্রণা, কারো অপূর্ণতার গল্প, কারো বেকারত্ব, কারো পেয়েও হারিয়ে ফেলার গল্প। আরও কত শত গল্প যেন এই বৃষ্টির সাথে সাথে মিলিয়ে যাচ্ছে। আনাফে পুরো ঘর অন্ধকার। বৃষ্টির ফোঁটার সাথে সাথে তার চোখের পানিগুলো পড়ছে। বুকের মাঝে খুব যন্ত্রণা, অসহ্য রকম যন্ত্রণা হচ্ছে তার। মা বাবাকে এভাবে কষ্ট দিয়ে সে কি ভালো আছে? তার অত কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। অতীতের কথাগুলো মনে পড়ছে আজ। কত সুন্দর হাসি খুশি ছিল তাদের জীবন। তাহলে কেন সব বদলে গেল? কেন মিথ্যা অপরাধে অপরাধী হলো? আনাকে চোখের সামনে ভেসে উঠল অতীত। সেদিন